উচ্ছের ১০০% অঙ্কুরিত গম, অপরদিকে মালচিংয়ের ব্যবস্থাপনা। কিন্তু মালচিং পাতার আগে সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর সার ব্যবস্থাপনা, অর্থাৎ বেডগুলো একদম ঠিকঠাক করে সার দিয়ে তারপরে মালচিংটা পাতা। বৃষ্টির পর জমিতে দেখুন জো হয়েছে। বৃষ্টির আগে কিছু সার ওপরে ছেটানো ছিল, তো এখন হালকা বৃষ্টিতে সারগুলো মাটিতে গলেছে। লাস্ট ড্রেনের মাটিটা আর একবার সুন্দরভাবে ড্রেনের উপরে তুলে ড্রেসিং করে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটা আপনাদের করতেই হবে, কারণ আপনি মনে রাখবেন যত সুন্দর জল নিকাশি ব্যবস্থাপনা করতে পারবেন তত কিন্তু আপনার দীর্ঘদিন ফল পাবেন। পাতাগুলো সবুজ থাকবে, পাতায় যে হলুদ ভাব আসে সেটা কিন্তু আসবে না, আর গাছের একরকম জোর থাকবে সব সময়ের জন্য। আজ থেকে প্রায় 1.5 মাস আগে এই যে জমিটা বেড করা ছিল আপনারা দেখেছেন, তো এখন ঠিক ফাইনাল কাজটা হচ্ছে ওই যে দুপাশে মাটি ধরানো হচ্ছে, বেড আরেকটু উঁচু করা হচ্ছে, এরপরে এখানে মালচিং পাতবো। তো সম্পূর্ণ ভিডিও আপনারা যদি দেখেন তাহলে মালচিং পাতা অবধি এবং বীজ বসানো অবধি সব আপনাদের সঙ্গে তুলে ধরবো। আসল কথা হচ্ছে আজকের ভিডিওটাই এই কি সার দেবেন, মালচিংটা পাতার আগেই বেডে কোন সারটা ছেটাবেন। দেখুন এখানে সার ছেটানো আছে, কালো কালো দানা পড়ে আছে, আপনাদের দেখাবো এখন। এই যে কালো কালো ছোট ছোট দানা, বিভিন্ন ধরনের যে সারের মিশ্রণ আছে সেটা কিন্তু বেডের উপরে দেওয়া আছে। আর ওখানে দুপাশ থেকে যখন মাটি তুলবো না, আর ওই সারটা মাটির নিচেই চাপা পড়বে, তারপরে মালচিং পাতবো, তারপরে বীজ বসাবো, তখন এই সারগুলো কিন্তু কাজ করবে। আর এমন কিছু কিছু সার এর ভিতরে দেওয়া আছে যেগুলো অনেক দিন ধরে কাজ করবে। দেখুন উচ্ছের বেডে যে সার, সেই সারের উপরে নির্ভর করবে আপনি কতদিন ধরে, দীর্ঘদিন ধরে উচ্ছে তুলবেন নাকি কম সময়ের উপরে, মানে কম দিনের গাছ নেবেন। তো এমন কিছু সার দিতে হবে যেগুলো আমাদের লং টার্ম অবধি চলে। তো কোন কোন সার দিয়েছি আজকের ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের সম্পূর্ণ একটা ধারণা আসবে এবং আপনারাও সেই সারটা দিয়ে করুন, দেখবেন সুন্দর রেজাল্ট পাবেন। আচ্ছা একটু জুম করে দেখাই, এখানে দেখুন এই যে সার ব্যবস্থার কথা যখন বলবো, এখানে দেখুন এই যে কালো কালো গুঁড়ো রয়েছে না সব, এই যে কালো দানা যেগুলো একদম ধুলোর মতো, এইগুলো হচ্ছে আমাদের একটা জৈব সার, IPL কোম্পানির জৈব সার। এই দেখুন ড্রেনতেও আছে, এগুলো ওপরে উঠবে, এই সারগুলো ওপরে উঠে পড়বে, আবার ওপরে যেগুলো আছে সেটা মাটি চাপা পড়বে। আচ্ছা মাটিতে এইবার এই জৈব সারটা আমরা কেন দেবো, দেখুন মাটিতে আমরা প্রত্যেক বছর রাসায়নিক সার বেশি পরিমাণে ব্যবহার করি। আরও একটা বিষয়, এই জমিতে আমি এই যে ঘাস মারা ওষুধগুলো দেখছেন, এই ঘাস মারা ওষুধ দিয়েছি, এই ঘাসগুলো মরছে, এটা মোট আমি 3 বার ওষুধ দিয়েছি। তা অতিরিক্ত এই আগাছানাশক এবং রাসায়নিক সার আমরা যখন ব্যবহার করব, আমাদের জমিতে মাটিতে কার্বনের পরিমাণ ধীরে ধীরে কিন্তু কমে যায়। আপনাদের যে কোনো জমি আপনারা চেক করে দেখবেন, তার ভিতরে কার্বনের পরিমাণ 0.2% এইরকম বা তার নিচে থাকে, কিন্তু সেটা 0.6-এর ওপরে যদি থাকে তাহলে আপনার মাটিটা মনে করবেন মাটির ভিতরে জীবন আছে, তার ফসল আলাদা হয়। এই জন্য জৈব সার মানে গোবরের সার যেটা বলে, 2 বছরের পচা বা 1 বছরের পচা ভালো সার আপনারা প্রত্যেক বছরে একবার যদি দেওয়া যায়, মাটির ভিতরে কিন্তু জীবন থাকে, তার গাছের কিন্তু আলাদা গ্লেস হয় এবং দীর্ঘমেয়াদী ফসল পাওয়া যায়। সেই জন্য প্রত্যেক বছর বা প্রত্যেক ফসলের আগে আমি অল্প করে হলেও জৈব সার, সেটা মানে জৈব সারটা দিই, সেটা আপনারা জানেন। এই জন্য আপনারা গোবরের সার অথবা মুরগির 2 বছরের পচা লিটার অথবা আপনি হচ্ছে গোবরের সার যে কোনো একটা অবশ্যই দেবেন। আমি এখানে 25 কেজি 1 বস্তা ছিটিয়ে দিয়েছি, আপনারা 1 বিঘা জমি যদি হয় 50 কিলো দেবেন। তো টোটাল এই কালো যেগুলো দেখছেন ধুলোর মতো, এটা হচ্ছে জৈব সার। এই জৈব সারটা দিলে কি হবে, জৈব সার হচ্ছে মাটির যে অণুজীবগুলো আছে, মাটির ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, সেইগুলোর সংখ্যাটা কিন্তু বাড়বে। আর মাটির ভিতর অণুজীবের সংখ্যা বাড়লেই তবেই মাটিটা আপনার ভুরভুরে হবে, তার ভিতরে অক্সিজেনের চলাচল ভালো হবে, আর গাছের কিন্তু আলাদা গ্লেজ থাকবে। তো এইবার আমাদের NPK-র পরিমাণ আরও বাড়ানোর জন্য তার সঙ্গে আমাদের রাসায়নিক সার কিন্তু কিছু ব্যবহার করতেই হবে। তো রাসায়নিক সার হিসাবে যখন মাটি চাষ করেছিলাম, মানে ফাইনাল চাষটা দিয়েছিলাম, ঠিক সেই সময় এখানে 15-15 সুফলা দেওয়া ছিল, ব্যালেন্সে যেটা সার। আর ঠিক এই মুহূর্তে আমরা যদি এখন 14-35-14 মানে 14% নাইট্রোজেন, 35% ফসফরাস আর 14% পটাশ এই সারটা দিই, তাহলে আমাদের কিন্তু মানে NPK-র চাহিদাটা সুষম, চারা গাছে যেটা চাই এটা দিলে কিন্তু আপনার সেই পূরণটা হয়ে যাবে, মাটির ভিতরে ওই NPK-র চাহিদা পূরণ হয়ে যাবে। 1 বিঘা জমিতে আপনি জৈব সার দিলে 20 কিলো ব্যবহার করবেন, 14-35-14 মানে কাঠাতে আপনি 1 কিলো ব্যবহার করুন। আর যদি আপনি জৈব সার না দিতে পারেন, সেখানে 30 কিলো পর্যন্ত একবারে বেডে দিয়ে দেবেন, মানে বেড করার সময় এটা দিয়ে দেবেন। তাহলে 14-35-14 এটা হচ্ছে আমার NPK সার। আরেকটা সেটা হচ্ছে অনুখাদ্য।
এইখানে অনুখাদ্য আমি প্রথমে তেমন বেশি পরিমাণে কিছু দেব না, কিন্তু যে উপাদানগুলো দেব সেটা হচ্ছে মাটির বোরন। দেখুন এটা হচ্ছে সয়েল বোরন। তো এটা দেওয়া মানে এই সয়েল বোরন দিয়েছি, এর ভিতরে আমি মোটামুটি পেয়েছি বোরন 19% থাকে, ম্যাগনেসিয়াম সালফেট থেকে 16%, সালফার 0.5%, ক্যালসিয়াম থেকে 5% আর বোরাক্স থাকে 10.5%। এই কারণে এই যে 5টা উপাদান ম্যাগনেসিয়াম, বোরাক্স, ক্যালসিয়াম, সালফার, বোরন, এই প্রত্যেকটা উপাদান কিন্তু গাছের এই চারা অবস্থায় খুব প্রয়োজন হবে। এই জন্য মাটিতে আগেই আমরা কিন্তু দিয়ে দিলাম। দেখুন এটা হচ্ছে সয়েল বোরন। 1 বিঘা জমিতে আপনি এটা কতটুকু দিতে পারেন? 2 কিলো দিতে পারেন। সর্বোচ্চ আপনার ডোজ হচ্ছে 1 বিঘাতে 2 কিলো। আর একটা এক্সট্রা আমি দিয়েছি গাছ যেন অনেক দিন ধরে সবুজ থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট 1 কিলো 1 বিঘা জমিতে আপনারা এটা এর সঙ্গে অ্যাড করে দেবেন। তাহলে মোটামুটি প্রাথমিক অবস্থার সমস্ত অনুখাদ্যগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন। এই আসি আরেকটা সারের, যেটা আপনার মাটির শিকড় চলাচল ভালো করার জন্য, সেটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিডের জন্য টাটা র্যালি গোল্ডে দেওয়া হয়েছে হিউমিক অ্যাসিড। তারপরে আপনার তার সঙ্গে যে মাইক্রোরাইজা থাকে, এই দুটোই কিন্তু টোটালি মাটি এবং তার গাছের শিকড়ের বৃদ্ধিতে ভীষণ কাজে লাগবে। তো এই টাটা র্যালি গোল্ড দিলে তার ভিতরে মাইক্রোনিউট্রিয়েন্টস এক্সট্রা পাওয়া যায়, সঙ্গে সঙ্গে হিউমিক, মূলত বেশি পরিমাণে থাকে হিউমিক, আর একটা হচ্ছে মাইক্রোরাইজা। একটা সুন্দর মিশ্রণ 1 বিঘা জমিতে আপনারা 1.5 কেজি মতো দিতে পারেন। আমি এখানে আমার মোটামুটি যে জমিটুকু আছে সেখানে 1 কিলো আমি দিয়ে দিয়েছি এখানে। যাই হোক, এই হচ্ছে মাইক্রোরাইজা, তারপরে গাছের অনুখাদ্য, এনপিকে, কিছু গোবরের সার দিয়ে ফাইনাল দিয়ে এই যে বেডের উপরে টপ ড্রেসিং হচ্ছে, দেখতেই পাচ্ছেন, ড্রেসিং করে এরপরে আমরা কিন্তু দিয়ে দেবো, কী দেবো? মালচিং পাতবো। দেখাবো মালচিং পাতার সময়। এবার আপনাদের আর একটা জিনিস দেখাবো। এই দেখুন মাটি তোলা হচ্ছে, মাটিটা কত সুন্দর জো হয়েছে। আমরা আজকে মালচিং পেতে কালকেই কিন্তু কি করব, ওই বীজ বসাবো, কেমন? তো এই যে মাটিটা উপরে দেখুন, এই যে এই সাইড বেড কিন্তু ওই যে বললাম প্রায় 2 মাস ধরে পড়ে আছে। তো সেখানে বেডের মাটি কিন্তু একদম এই দেখুন টাইট প্রকৃতির হয়ে গেছে, ঠিক আছে? এই যে এটে আছে, টাইট প্রকৃতির আছে। আর আপনারা সাথে সাথে যদি এরকম আলগা মাটি করে দেন না, মানে ধরুন চাষ দিলেন, তারপরে বেড কাটলেন, মালচিং দিলেন না, বৃষ্টি হলো, তাহলে পুরো এই মাটির ভিতরে, ঝুরঝুরে মাটির ভিতর দিয়ে না প্রচুর পরিমাণে জল ঢোকে। এই যে মাটির ভিতর দিয়ে প্রচুর জল ঢুকবে, তারপরে আপনার গাছের যে শিকড়গুলো থাকে সেই শিকড়গুলো কিন্তু পচা ধরে। তাহলে এরকম 2-3টে বৃষ্টির পর হঠাৎ করে গাছের পাতা আপনারা কি দেখতে পাবেন, যে হলুদ হয়ে বসে যাচ্ছে, গাছ আর বাড়ছে না। আর ওই হলুদ ভাব আর কাটানো যায় না, কারণ ওটা মাটির নিচে শিকড়টা কিন্তু পচতে থাকে। এই জন্য আপনারা উচ্ছে, করলা, ঝিঙে, শশা এগুলো কেমন আগে থেকে বেড করা মাটিতে অথবা বেড করে নিয়ে সাথে সাথে মালচিং পেতে তারপরে আপনারা করবেন। আমি যেটা করছি, আগের পুরনো বেড সমস্ত টাইট করা আছে, তো এখানে ওই সমস্যাটা থাকবে না। আর একটা পাশে দেখাই, ওই যে শশার জমিটা, এখানে পোড়া ওষুধ দেওয়া আছে, আরও একবার দেব, যা 2-1টা বেঁচে আছে ঘাস, সেই শশার জমির ঘাস আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখানে আমি বসাবো হচ্ছে করলা, এটাতে আমি করলা বসাবো। ওপরটা জাস্ট পাটকাঠিটা চেঞ্জ করে আর একবার দেবো, তারপরে একটা মানে মাচাতে নিচেই একটা করে লাইন করলা দিয়ে দেব এখানে। আর এটা হচ্ছে আমার সেই ভেন্ডির জমির পাট। দেখুন কদিন, মানে আমার পাটের থেকে ওই পাটটা দেখুন কিছুদিন আগে করা, মানে প্রায় 20 দিন আগে করা, তো প্রায় ছুঁয়ে ফেলেছে মাথা। খেয়াল করুন, পাটের কিন্তু গেট আপ সুন্দর আছে। এই যে কালকে পাটটা টেনে দেব। এসব কাজে করা ও আচ্ছা, ওটা পারো তাহলে। এখানে যে মালচিংটা দেখছেন, দেখুন রোলটা যথেষ্ট বড়, প্রায় 25 থেকে 30 কিলো ওজন, আর এটা 40 মাইক্রনের। 40 মাইক্রন নেওয়ার কারণ হচ্ছে যেহেতু দীর্ঘমেয়াদী এবং বর্ষাকাল, সেই জন্য একটু মোটা দেখে নিলাম। আর কৃষকদের পাশে থাকার জন্য এডি অফিসকে ধন্যবাদ জানাই, কারণ এই যে মালচিংটা দেখছেন এটা এডি অফিস থেকে আমাকে দেওয়া হয়েছে।
নে এইটা কোল থেকে স্টার্ট করো রমেশ দা। ওইভাবে করলে লেভেল মাটিও লেভেল হয়ে যাবে একবারে। এই মালচিংটা দেখুন হাফ করে রোল করা থাকে। এবার হাফ পাতার পর এই দিক দিয়ে টান দেবেন, মোটামুটি 2 ফুট, ওটা 4 ফুট হয়ে যাচ্ছে। 2 ফুটের রোল দেখুন হাফ, তারপরে মেলে দেবেন, 4 ফুট হয়ে যাবে। ভীষণ মোটা, কোনো প্রকারের ঘাস, যে মোটা ঘাসগুলো ওঠে সেগুলো কিন্তু উঠবে না। জমি এটা উঠে গেছে, এই যে দেখুন এটা পাতা হচ্ছে, এখনো মাটি দেওয়া হয়নি সাইড দিয়ে, কালকে দেব। এবার বীজের অঙ্কুরোদ্গমের কথা বলি। 24 ঘন্টা ভেজাবেন, 24 ঘন্টা ভিজিয়ে ভালো করে টাইট করে ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে পলিথিনের ভিতরে ভরে রাখবেন। একটু মোটা করে পেঁচাবেন, অনেকগুলো ন্যাকড়া দিয়ে, ভিতরে যেন গরম ক্রিয়েট হয়, মানে গরম অনুভূত হয়। তারপরে মুখ ফাটবে। করলা টাইপেরগুলো মুখ ফাটতে 5 দিন লাগবে, কিন্তু পাখি বচ্ছন ফাটতে 2 দিন লাগবে। এবার হিসাব করে আপনাকে কিন্তু জমিতে বসাতে হবে। এটা আমি আগে রোল করে পেঁচানো ছিল, সেখান থেকে বাটিতে দিয়েছি, জমিতে বসাতে যাবে। আরেকটা সার আপনাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে খোলের গুঁড়ো। ধান বানানো মেশিনে গুঁড়ো করে 1 বিঘা জমিতে আপনারা 15 কেজি ছিটিয়ে তারপরে বেড করবেন, সব থেকে ভালো কাজ পাবেন। বীজ জমিতে বসানো আমার কমপ্লিট হয়েছে, সেখানে গাছ, ছোট ছোট চারা গাছ মানে রেডি, বাড়ছে উপরের দিকে। পরের ভিডিওতে আপনাদেরকে নতুন আপডেট নিয়ে অবশ্যই হাজির হব। ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।